শিরোনামগুলো দেখছিলেন আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে আছে আমি তানজিম শাফিন। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন দুদেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ান। এই তথ্য নিশ্চিত করল হোয়াইট হাউস ও ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়। নিজেও স্বাক্ষরের কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জানান, ফ্রান্স সফরকালে ভার্সাই প্রাসাদে বসে সমঝোতা স্মারকে সই করেন তিনি। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের চুক্তি স্বাক্ষরের ছবি প্রকাশ করেছে ইরান। প্রধান মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও ইসলামাবাদ এগ্রিমেন্ট দ্রুত বাস্তবায়নের নিশ্চয়তা দিয়েছেন। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছাবে দুদেশের আলোচক দল। ভার্চুয়ালি স্বাক্ষরিত হওয়ায় কোনো দেশের কর্মকর্তারাই মুখোমুখি বসে চুক্তি সই করবেন না। এদিকে ধীরে হলেও ইরানের ওপর থেকে প্রত্যাহার হতে শুরু করেছে মার্কিন নৌ অবরোধ। চুক্তি স্বাক্ষর হলেও আরও কিছুদিন পারস্য উপসাগরে মার্কিন সেনাদের উপস্থিতি থাকবে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হিউস্টনে রচিত হলো ইতিহাস। 52 বছর পর বিশ্বকাপ ফিরেই পর্তুগালকে রুখে দিল ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো। ওয়াও নেভেজের গোলের পর কঙ্গোর হয়ে সমতা ফেরান ইউয়ান উইসা। লিওনেল মেসি 3 গোল করে আগেই লড়াইটা জমিয়ে রেখেছিলেন। ক্রিস্টিয়ানো রোনালদোর ওপর চাপটাও তাই কম ছিল না। চিরপ্রতিদ্বন্দ্বী হ্যাটট্রিক করলে ভালো করার চাপ তো থাকেই। 2 যুগের ক্যারিয়ারে বারবার চাপকে জয় করা রোনালদো যেন চাপের মুখেই ভেঙে পড়লেন। এমন একটা দলের সঙ্গে শিরোপা প্রত্যাশী পর্তুগাল ড্র করল যে ডিআর কঙ্গো বিশ্বকাপে ফিরেছে 52 বছর পর। যদিও মাঠে নেমেই দুটো রেকর্ডের মালিক হয়েছিলেন রোনালদো। 7 সকালে টানা 6ষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে রেকর্ড করেছিলেন আর্জেন্টাইন ক্যাপ্টেন মেসি। রাতে সেই রেকর্ডে ভাগ বসালেন পর্তুগিজ ক্যাপ্টেন। 6টা ফুটবল বিশ্বকাপে মাঠে নামা 2 ফুটবলার, খেলাটার ইতিহাসেরই 2 কিংবদন্তি। এছাড়া 41 বছর 132 দিন বয়সে পর্তুগালের হয়ে খেলতে নেমে বিশ্বকাপ ইতিহাসে দলের একাদশের হয়ে মাঠে নামা সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড় এখন রোনালদো। যদিও ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ চালিয়ে গেছে পর্তুগিজরা, সাফল্য পায় আগে ভাগেই। 6ষ্ঠ মিনিটেই পর্তুগালকে গোল এনে দেন জোয়াও নেভেস। আন্তর্জাতিক ক্যারিয়ারে নেভেসের 4র্থ গোলের যোগানদাতা নেতো। মনে হচ্ছিল 1 গোলের লিড নিয়েই বিরতিতে যাবেন CR7রা, কিন্তু প্রথমার্ধের স্টপেজ টাইমের 5ম মিনিটে সব সমীকরণ ওলটপালট করে দেয় কঙ্গো। ডান প্রান্ত থেকে উড়ে আসা আর্থার মাসুয়াকুর ক্রসে হেডে গোল করেন ইউয়ান উইসা। আফ্রিকার দলটা সমতায় ফেরার পরই শেষ হয় প্রথমার্ধ। বিরতি থেকে ফিরেই দুর্দান্ত 1 গোল করেছিলেন জোয়াও ক্যানসেলো, তবে সঙ্গে সঙ্গেই অফসাইডের কারণে গোলটি ক্যান্সেলও হয়। তাতেই পর্তুগালের যেন কপাল পড়ে। বাকিটা সময় বারবার গোলের চেষ্টা করেও আর গোল দিতে পারেননি ভিতিনিয়ারা। ফলে হিউস্টনে রচিত হলো ইতিহাস। 52 বছর পর বিশ্বকাপে ফিরেই পর্তুগালকে রুখে দিল ডিআর কঙ্গো। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। এদিকে গ্রুপ এল এর আরেক ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে ঘানা। ম্যাচের ইনজুরি টাইমে ক্যালোভ ইরেনকির দেয়া 1-0 গোলের জয় পায় আফ্রিকান দেশটি। ম্যাচের শুরু থেকেই ছিল পানামার আধিপত্য। বল পজিশন, আক্রমণের সংখ্যা সবকিছুতে এগিয়ে ছিল আমেরিকার দেশটি। তবে ঘানা সুযোগ সন্ধানী ছিল। অভিজ্ঞ কোচ কার্লোস কুইরোজের কৌশলের কারণেই গোলের সম্ভাবনা তৈরি হয়েছিল বেশ কয়েকবার। তবে 2 দলের ফিনিশিং ব্যর্থতায় ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের দ্বার প্রান্তে, তখনই অ্যান্টনি সেমিনিও দুর্দান্ত গতিতে বাম প্রান্ত থেকে ঢুকে পড়েন পানামার ডি বক্সে। এরপর তার পাস থেকে পাওয়া বলে আলতো ট্যাপে ইনে ঘানার জয়সূচক গোলটি করেন ক্যালেব। এবারে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে ব্রাজিল অথবা লিওনেল মেসির আর্জেন্টিনা, এমন সম্ভাবনা জোরালো করেছে অতীত পরিসংখ্যান। কারণ উত্তর আমেরিকা অনুষ্ঠিত হওয়া এর আগের 3 আসরেই শিরোপা ভাগাভাগি করেছে লাতিনের এই 2 দেশ। প্রতিবারই শূন্য হাতে ফিরতে হয়েছে ইউরোপের দেশগুলোকে। এমনকি দক্ষিণ আমেরিকা হওয়া 5 বিশ্বকাপের 4টিতেই চ্যাম্পিয়ন হয়েছে লাতিনের 3 দেশ।
যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মুজনেবিন তারেক। ভিন্ন অভিজ্ঞতায় বিশ্বকাপ মিশন শুরু করেছে লাতিনের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। মেসির উড়ন্ত সূচনার বিপরীতে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে নেইমারের ব্রাজিলকে। হেক্সা মিশনের শুরুতে হোঁচট খেলেও শিরোপার জোরালো দাবিদার সেলেসাওরা। একই রেসে আছে স্কালোনির শিষ্যরাও, বিশেষ করে বিশ্বকাপ যখন হচ্ছে উত্তর আমেরিকায়। এর আগে এই মহাদেশে অনুষ্ঠিত 3 আসরের ট্রফি যায়নি ইউরোপে। ব্রাজিলের দুইবারের বিপরীতে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে একবার। শুরুটা 1970 বিশ্বকাপে মেক্সিকো আসর দিয়ে। সেবার পেলের ব্রাজিল চ্যাম্পিয়ন হয়ে আজীবনের জন্য ঘরে তুলে জুলেরিমের ট্রফি। এরপর 1986 আসরে আবারও আয়োজক মেক্সিকো। পশ্চিম জার্মানিকে হারিয়ে এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। হ্যান্ড অফ গড ও গোল অফ দ্য সেঞ্চুরি ম্যারাডোনাকে দেয় অমরত্ব। 8 বছরের মাথায় আবারও বিশ্বকাপ বসে উত্তর আমেরিকায়। যুক্তরাষ্ট্রের সেই আসরে রবার্তো ব্যাজিওর ইতালিকে কাঁদিয়ে নিজেদের চতুর্থ বিশ্বকাপ জেতে ব্রাজিল এবং আর্জেন্টিনা তারা শিরোপার দাবিদার। এবং শুধুমাত্র উত্তর আমেরিকা নয়, দক্ষিণ আমেরিকার হিসেবেও কিন্তু এই লাতিন দেশগুলোই এগিয়ে। 5 বার দক্ষিণ আমেরিকায় বিশ্বকাপ হয়েছে, তার একবার মাত্র ইউরোপে ট্রফি গেছে, সেটিও আপনাদের একেবারেই স্মৃতিটা টাটকা। 7 আপের সেই বিশ্বকাপ 2014 সালে ব্রাজিলের মাটিতে যে বিশ্বকাপ হয়েছিল, সেবার আর্জেন্টিনা, লিওনেল মেসির আর্জেন্টিনা কিন্তু হেরে গিয়েছিল জার্মানির কাছে। এবং এই একটা মাত্র ট্রফি, মানে উত্তর আমেরিকা 3 বিশ্বকাপ এবং দক্ষিণ আমেরিকার 5 বিশ্বকাপ, এই 8 বিশ্বকাপের মাত্র একটি গেছে ইউরোপে, আর বাকি 7টি কিন্তু লাতিনে। এবার চতুর্থ বিশ্বকাপ হচ্ছে উত্তর আমেরিকায়। সেই হিসেব বা পরিসংখ্যান বলছে কিন্তু ট্রফিটা যাবে লাতিনে। সেটা এখন ব্রাজিলের ঘরে যায় নাকি আর্জেন্টিনার ঘরে, সেটি দেখার অপেক্ষা। দক্ষিণ আমেরিকায় হওয়া এখন পর্যন্ত 5 বিশ্বকাপের 2টি ঘরে তুলেছে উরুগুয়ে, আর একটি করে শিরোপা জিতেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। লাতিনে বিশ্বকাপ জেতা ইউরোপের একমাত্র দেশ জার্মানি। ফুটবল এক্সপার্টদের প্রেডিকশনে অবশ্য ধোপে টিকছে না এই পরিসংখ্যান। প্রায় সব ভবিষ্যৎবাণীতেই ঘুরে ফিরে আসছে ইউরোপের কোনো না কোনো দেশের নাম। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ উপলক্ষে চট্টগ্রামে ক্রীড়া সরঞ্জামের বাজার চাঙা। প্রথম ম্যাচে মেসির জাদুকরি হ্যাট্রিকের পর আর্জেন্টিনার জার্সির চাহিদা তুঙ্গে। সব দোকানে দলটির ভক্ত সমর্থকদের ভিড়। বিক্রি হচ্ছে ব্রাজিল সহ অন্যান্য দলের জার্সিও। বেচা কেনায় জমে ওঠায় খুশি বিক্রেতারা। বিশ্বকাপে প্রথম ম্যাচে আর্জেন্টিনার উড়ন্ত সূচনার প্রভাব পড়েছে জার্সির বাজারে। চট্টগ্রামে স্টেডিয়ামের আশপাশে ক্রীড়া সামগ্রীর সব দোকানে এখন মেসি ভক্ত সমর্থকদের ভিড়। এক ম্যাচের ব্যবধানে পাল্টে গেছে বাজারের চিত্র। চাহিদা বৃদ্ধির সাথে সাথে রাতারাতি বেড়েছে জার্সির দাম, এমনকি কোনো কোনো দোকানে মজুদ শেষ। ম্যাচটা জেতার পর একটু দামটা বাড়ে গেছে। যেমন আমি আমার বন্ধুদের সাথে আগে আসছি, যে দাম ছিল আজকে 400-500 টাকা দাম বাড়ছে প্রতি জার্সিতে। আমার হাজবেন্ড কিন্তু এতদিন জার্সি কিনে নাই। আর্জেন্টিনা যখনই 3টা গোল নিল তারপরে জার্সি কিনতে আসছে। আর্জেন্টিনার যে জার্সিগুলো আছে সেগুলো ডিমান্ড হঠাৎ করে বেড়ে গেছে, দামটাও একটু হাই। সের দাম আগে যেটা ছিল এর থেকে বেড়ে গেছে, যার কারণে আমরা নিতে আমাদের সমস্যা হচ্ছে আর কি। আজকে 1000 টাকা বলতেছে, মানে আরও বাড়তি বলতেছে। আজকে আগে 1200-1000 ছিল। জার্সির পাশাপাশি আর্জেন্টিনার পতাকা ও নানা ধরনের সরঞ্জামের বিক্রিও তুঙ্গে। সব দোকানে নীল সাদা রঙের দাপট। ব্রাজিল, জার্মানি, স্পেন, নেদারল্যান্ডস, ফ্রান্স, জাপান ও পর্তুগালের জার্সিও বিক্রি হচ্ছে, তবে তুলনামূলক কম বলছেন বিক্রেতারা। খেলার পারফরমেন্স অনুযায়ী তেমনটা বাড়ে নাই, কিন্তু আর্জেন্টিনা মনে করেন মেসির চমকে একটু মার্কেটে একটু চাহিদা। ব্রাজিল জার্সি থেকে আর্জেন্টিনার জার্সি প্রাইস কিন্তু এখন অনেক বেশি। প্রাইস কিন্তু ইভেন কি মেবি ওনাদের স্টকও নেই এমন বলতে চাচ্ছে। মানে ওনারা নাকি আপনার যেখান থেকে আনে ওখানেই বেশি নিচ্ছে। প্রথমটা মোটামুটি বাড়ছে হালকা, আগে যেটা 400-500 টাকা ছিল প্রতিটার মনে করেন 100 টাকা করে বাড়ছে। ক্রীড়া সরঞ্জাম ব্যবসায়ীদের মতে বিশ্বকাপের বাজারে আবেগই সবচেয়ে বড় নিয়ামক। মাঠে ভালো খেলা দলের জার্সি ও সরঞ্জামের চাহিদা থাকে বেশি। টুর্নামেন্ট যত এগোয় ততই বাজারে তৈরি হয় নতুন সমীকরণ। ব্রাজিল সেকেন্ড ম্যাচ ভালো করবে এটা আশা করি। আর আমরা ব্যবসায়ীরা আসলে চাই যে দুটো টিমই মানে যেন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত অন্ততপক্ষে যাক,
তাহলে আমাদের জন্য ভালো, ব্যবসার জন্য ভালো। আমরা একটু হিমশিমে আছি। আগে বিক্রি করছি 1100 টাকা দামি জার্সিগুলো, এখন বেচতে হচ্ছে 1500-1600 টাকা। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। জনগণের ম্যান্ডেট পাওয়া বিএনপি আগামী 5 বছর দেশ পরিচালনা করবে। যারা সরকারকে সময় দিতে চায় না তারা নিজ স্বার্থে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড ও দুস্থ অসহায়দের মাঝে আর্থিক সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, গত এক যুগে আন্দোলনে বিরোধী দলের কাউকে কোথাও দেখা যায়নি। সহকর্মী আফরোজ আহমেদকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাহবুবুর রহমান রিপন। ক্যামেরায় ছিলেন আহমেদ শাহিন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার 4 মাসের মাথায় ভোটের আগে দেয়া প্রতিশ্রুতি পূরণে দুপুরে শ্রীমঙ্গলে পৌঁছান তারেক রহমান। চায়ের রাজধানীতে সরকার প্রধানের আগমন উপলক্ষে বৃষ্টি উপেক্ষা করে জনসভাস্থলে জড়ো হন দলীয় নেতাকর্মী আর হাজারো চা শ্রমিক। প্রতিশ্রুত ফ্যামিলি কার্ডের 3য় পর্যায়ের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। আর্থিক সহায়তার চেক তুলে দেন সুবিধাভোগীদের হাতে। আর্থিক অনুদান পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন স্থানীয়রা। বলেন, বিগত সময়ে তাদের উন্নয়নে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমাদের যে গরিব মানুষের জন্য করেছেন ওটাই খুশি, আমিও খুশি যে আমার সংসারে আয় উন্নতি হয়, সন্তানদের লেখাপড়া ও মানুষ করব। আল্লাহ ওনার ভালো করুন। এই ফ্যামিলি কার্ডের উদ্যোগ আমি অন্য কোনো কাজে ব্যয় করব না, আমার বাচ্চাদের লেখাপড়ার খরচ ব্যয় করব। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের সরকার, জনগণ আর দেশের উন্নয়নই একমাত্র লক্ষ্য। জানান, আগামী 1 বছরের মধ্যে সকল নারী চা শ্রমিক পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। 150 জনের মতন চা শ্রমিক পরিবারের সন্তানদেরকে আমরা স্কলারশিপ দিয়েছি। প্রতিবন্ধী মানুষ কয়েকজন এসেছেন এই মঞ্চে, তাদের হাতে তাদের চিকিৎসার জন্য আমরা 50,000 কাউকে 10,000 কাউকে আমরা টাকাটা তুলে দিয়েছি। আগামী 1 বছরে 40 লক্ষ পরিবারের কাছে যেমন ফ্যামিলি কার্ড তুলে দেব, 40 লক্ষ কৃষকের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিব। প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র শুরু হয়েছে। বলেন, যারা দেশ ছেড়ে পালিয়েছে তাদের সাথে স্বাধীনতার আগে ও পরে এসব ষড়যন্ত্রকারীরাই ছিলেন। জানান, আর 1 টাকাও পাচার হতে দেওয়া হবে না। জনগণের টাকায় জনগণের উন্নয়ন হবে। যারা বলে কোত্থেকে আসবে ফ্যামিলি কার্ডের টাকা, কোত্থেকে আসবে কৃষক কার্ডের টাকা, কোত্থেকে আসবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই জনগণের টাকা আর পাচার হতে দেব না। আমরা জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে। পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সরকার প্রধান বলেন, জনগণই ঠিক করেছে আগামী 5 বছর দেশ চালাবে বিএনপি। যারা বলে সরকারকে সময় দেওয়া যাবে না তাদের সমালোচনা। যারা বলে যে সরকারকে সময় দেওয়া যাবে না, তারা কি জনগণের স্বার্থে কথা বলছে না নিজেদের স্বার্থে কথা বলছে? নিজেদের স্বার্থে কথা বলছে। এই জনগণই আমাদেরকে 12 তারিখের নির্বাচনে সরকার গঠনে সহায়তা করেছে। দেশ গড়তে হলে সবার হাতকে কাজে লাগানোর কথাও বলেন তারেক রহমান। এই দেশকে যদি গড়ে তুলতে হয়, সকলে আমাদেরকে হাতে হাত মিলিয়ে একসাথে কাজ করতে হবে। আজকে এই যে ফ্যামিলি কার্ড ক্ষমতা গ্রহণের 4 মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমান এলেন চায়ের রাজধানী শ্রীমঙ্গলে। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতির অনুযায়ী মানুষের হাতে তুলে দিলেন ফ্যামিলি কার্ড। বললেন, এই সরকারের অন্যতম লক্ষ্য মানুষের জীবনমানের উন্নয়ন। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, শ্রীমঙ্গল। ভারত সীমান্তে স্পর্শকাতর স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা গ্রহণের কার্যক্রম বিবেচনাধীন। সংসদে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বুধবার সংরক্ষিত আসনের সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে বিএসএফ কর্তৃক নিরীহ বাংলাদেশি নাগরিক হত্যা অত্যন্ত দুঃখজনক এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। মন্ত্রী আরও জানান, 2024 সালের 5 আগস্ট থেকে বিএসএফ 2369 জনকে পুশিং করেছে, যার মধ্যে 11 জনকে হস্তান্তর করা হয়েছে আর পুশব্যাক করা হয়েছে 183 জনকে। বাকিদের থানায় স্থানান্তর করা হয়েছে। তিনি সংসদকে জানান, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর বিএসএফের 36টি পুশিং চেষ্টা বিজেপি প্রতিরোধ করেছে।
বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে বিষয়টি অত্যন্ত জোরালোভাবে উত্থাপন করা হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সবসময়ই সীমান্তে আত্মরক্ষার অজুহাতে মারাত্মক বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে তীব্র বিরোধিতা করা হয়েছে। ক্ষতিপূরণ বা জবাবদিহিতার প্রসঙ্গে পরোক্ষভাবে চাপ সৃষ্টি করা হয়েছে বলেও সংসদকে জানান সালাউদ্দিন আহমদ। ভারতের পশ্চিমবঙ্গ থেকে মুসলিমদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে, এই অভিযোগ তুলল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির দাবি, আইনি প্রক্রিয়া ছাড়াই বহু মানুষকে বাংলাদেশি অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে সীমান্ত দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশের দিকে ঠেলে দিতে। বিজিবি প্রবেশে বাধা দিলে অনেক পরিবার দিনের পর দিন শূন্য রেখায় আটকা পড়ে থাকছে। হিউম্যান রাইটস ওয়াচ বলছে এসব পদক্ষেপ মানবাধিকারের লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন পরিপন্থী। অন্যদিকে ভারতীয় কর্তৃপক্ষের দাবি, দেশে অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশিদের নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশ বলছে নাগরিকত্ব যাচাই ও আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়া কাউকে গ্রহণ করা হবে না। সিএনজি চালিত অটোরিকশা এখন আর মিটারে চলে না, ভাড়া ঠিক হয় চালক মালিকের ইচ্ছা মতো। রাইড শেয়ারে চলা সিএনজিগুলোর নেই ভাড়ার কোনো স্বচ্ছতা। ব্যক্তিগত সিএনজি এখনও ভাড়ায় চলছে, পুলিশ, সাংবাদিক বা তাদের স্ত্রীদের নামে ট্রাফিক পুলিশকে চাঁদা দিয়ে জেলার পরিবহনগুলো দেদারসে ঢুকছে মহানগরের রাস্তায়। সব মিলিয়ে এই সিএনজি অটোরিকশা নিয়ে রাজধানীর গণপরিবহনে চলছে অরাজকতা। লুৎফর রহমানের ছবিতে আরও জানাচ্ছেন তানভীর সিদ্দিক টিপু। যদি আপনার রামপুরা যান, আপনার মনে করেন 150 টাকা নিবে। আমরা মৌখিকভাবে তো কন্ট্যাক্টে নিয়ে যাই, আপনার 150 থেকে 200 টাকা। মিটারে কত আসতো? মিটারে হয়তো 100 টাকা বা 20 টাকা আসতো। 2 দশকের বেশি সময় ধরে রাজধানী সহ সারা দেশে চলছে এই বাহনটি। সবশেষ 2015 সালের নভেম্বরে সিএনজি চালিত 3 হুইলারের ভাড়া নির্ধারণ করে বিআরটিএ। প্রথম 2 কিলোমিটার 40 টাকা, তারপর প্রতি কিলো 12 টাকা হিসাবে ভাড়ায় চলার কথা সিএনজিগুলোর। তখনও চলেনি, এখনও এ ভাড়ায় চলে না। এখন তো এমনকি মিটারও থাকে না সিএনজিতে। চালক বা যাত্রী কারোরই মনে নেই শেষ কবে মিটারে ভাড়া দিয়েছেন, নিয়েছেন। শুনছি আমি এক সময়, এখন তো আর মিটারের প্রশ্ন আসে না। উত্তরা থেকে সদরঘাট যায়, সাধারণত নর্মালি ভাড়া হলো 500 টাকা, 400 টাকা। কিছু কিছু সময় আছে ওরা ভাড়া চায় 800, 1000, ওদের মন মতো, ইচ্ছা মতো। বেশ কয়েক বছর হলো গণপরিবহনে যোগ হয়েছে রাইড শেয়ারিং। কিছু সিএনজি এখন চলে রাইড শেয়ারিং অ্যাপে। কিলোমিটারে ভাড়া 17 টাকা, যেখানে এখনও সরকারি রেট 12 টাকা। বেসিক ভাড়া আছে 50 থেকে 60 টাকা, 17 টাকা কিলোমিটার। অ্যাপ ছাড়া তো যাত্রী ড্রাইভারে ঠকাইবো আর ড্রাইভার যাত্রী ঠকাইবো, নিয়ম তো এই। পরিবহনের ভাড়া নির্ধারণ করে সড়ক পরিবহন কর্তৃপক্ষ। সংস্থাটির চেয়ারম্যানের জবাব, কোনো নির্দিষ্ট একটি গাড়ি বা রুট নিয়ে ভাবছেন না তারা, বরং সামগ্রিক পরিবহন সেক্টরকে ঢেলে সাজানোর পরিকল্পনা তাদের। সুনির্দিষ্ট কোনো একটা গাড়ি কেন্দ্রিক না, আমরা ওভারঅল যে আমাদের পরিবহন ব্যবস্থাপনাটা আছে সেটাকে আমরা আরও ডিজিটাইজ করতে চাই, জনবান্ধব করতে চাই, নিরাপদ করতে চাই। সবুজ, রূপালী, চলাচলের সীমানা ভেদে ভিন্ন রঙের সিএনজি চালিত অটোরিকশার দেখা মেলে। শুধু ঢাকা মেট্রো নম্বর প্লেটের সিএনজিগুলোর অনুমতি আছে মহানগরের ভেতরে চলার। রূপালী রঙেরগুলো ব্যক্তিগত, কিন্তু সেগুলোও চলছে ভাড়ায়। এছাড়াও জেলার সিএনজিগুলো দেদারসে ঢুকছে মহানগরে। নারায়ণগঞ্জ থেকে নিয়ে আসা হয়েছিল। এখানে তো এটা চলার অনুমতি নাই, আছে না, এটা চলার অনুমতি নাই, এই কারণে লাইনে দেওয়া হয়েছে আর কি। মেন মালিক হলো আপনার পুলিশে। আচ্ছা। আর যার আন্ডারে চলে একটা মিস্ত্রি, কন্ট্যাক্টের নিচে গাড়িটা। সামনে থাকা ট্রাফিক পুলিশ বলছেন কিছুই করার নেই তার। ঢাকার বাইরের সিএনজি এখন এখানে এনারা যে কেন রাখছে বা কিভাবে গাড়ি চলে, এটা তো একটা নাম্বার দেয়া, একটা গাড়ি দিয়ে আপনার 4টা 5টা গাড়ি চলতেছে।
ঢাকার ভেতর সিএনজি রুট পরিচালনা করা লাইনম্যানের একজন জানালেন, মেট্রো এলাকায় নতুন করে কোনো সিএনজির লাইসেন্স দেয়া হচ্ছে না। জেলা সিএনজির দামও মেট্রোর চেয়ে কম। এ সুযোগ কাজে লাগাচ্ছে অনেকে, ভাগ দিচ্ছে পুলিশকে। কিছু পুলিশ সদস্য নিজেরাই সিএনজি কিনে রাস্তায় নামিয়েছেন। পুলিশের তো এমনি একটা পাওয়ার আছে, তারা ওই যে 3-4 লাখ টাকার ভিতরে হয়তো জেলা গাড়িগুলো কিনে, যখন গাড়ি ধরে তখন তো যে পুলিশের নাম্বার থাকে, তখন সে বলে যে এটা আমার গাড়ি, ছেড়ে দেন, আমি অমুক অমুক, আমি অমুক বেসের অমুক, তখন ওই সার্জন ছেড়ে দিতে বাধ্য। একটা জিনিসকে যে চোরে চোরে খেলতে পাই যেরকম। এসবের বিনিময়ে পুলিশকে যে টাকা দেয়া হয়, সিএনজি চালকরা এটাকে বলেন মান্তি। মান্তি খায়, মান্তি দিয়ে চলতেছে, মাসিক সিস্টেম 3000 টাকা। এটি পুলিশের মান্তি দেওয়া চলে। পুলিশে ধরছে এক জায়গায়, স্যারের লগে কথা কম, ফোনে কথা কইছে এমুক স্যারের গাড়ি ছেড়ে দিছে, মানে উনি তো টাকা খায়। ট্রাফিকের অতিরিক্ত কমিশনার বলছেন, এ সবই তাদের জানা, নিয়মিত ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে দাবি তার। সিএনজি মালিকের একটা বড় অংশ একটা পুলিশ, একটা বড় সংখ্যক হচ্ছে সাংবাদিক, এবং একটা বড় অংশ হচ্ছে গৃহবধূ। এবং গৃহবধূ কোথা থেকে আসলো? এই গৃহবধূর একটা বড় অংশ হচ্ছে যে পুলিশের ওয়াইফ। আমরা জানি এগুলো, আমরা ব্যবস্থা নিই, অবশ্যই ব্যবস্থা নিই। এই নগর পরিকল্পনাবিদের পরামর্শ, সিএনজি বা রাইড শেয়ারিং অ্যাপ সবকিছুকেই একটি সুনির্দিষ্ট আইনি কাঠামোতে আনতে হবে। পুরো সিস্টেমটাকে সিএনজি সহ যারা প্রাইভেটলি চালাবেন সবাইকে একটা নির্দিষ্ট একটা ব্যাকরণে আনতে হবে। জনগণ জানি যে আমরা কত টাকা দিচ্ছি প্রতি কিলোমিটার, কেন দিচ্ছি, এবং সেটা যেন হঠাৎ করে অনেক বেশি না হয়। গত বছর ফেব্রুয়ারিতে সিএনজি চালিত অটোরিকশা মিটারের বেশি ভাড়া আদায় করলে 50,000 টাকা জরিমানা ও মামলা দেওয়ার জন্য ট্রাফিক পুলিশকে নির্দেশ দেয় বিআরটিএ। প্রতিবাদে চালকরা রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করলে বাধ্য হয়ে সে সিদ্ধান্ত থেকে সরে আসে বিআরটিএ। এখন এ পরিবহন চলছে চালক মালিকের ইচ্ছে মতো, ভাড়া নিয়ে নেই কোনো জবাবদিহিতা। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। মেগা বাজেট কিংবা ইতিহাসের সবচেয়ে বড় বাজেট, আয় ব্যয়ের খুঁটিনাটি বিষয় নিয়ে এমন আলোচনা সর্বত্র। কারণও আছে, চলতি অর্থবছরের তুলনায় প্রায় 1.5 লাখ কোটি টাকার বেশি ব্যয় প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। কিন্তু সেটিও যথেষ্ট নয়। অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন মনে করেন, জিডিপির 20% ব্যয় না করা গেলে বড় বাজেট বলা ঠিক নয়। জানালেন, জিডিপির লক্ষ্য অর্জন কঠিন, অর্থনীতিতে স্থিতিশীলতা আনাটাই এখন প্রধান কাজ। রাজস্ব আদায় এবং ব্যবসা বিনিয়োগে অগ্রাধিকার দেয়া দরকার। রিমুন রহমানের রিপোর্ট। নতুন অর্থ বছরে 9,38,000 কোটি টাকা ব্যয় করতে চায় সরকার। বাজেটের আয় ব্যয় এবং ঘাটতির অঙ্ক নিয়ে হচ্ছে আলোচনা। চলতি অর্থ বছরে বাজেটের আকার ছিল 7,90,000 কোটি টাকা, অর্থাৎ মূল বাজেটের চেয়ে আগামী অর্থ বছরের বাজেটের আকার বৃদ্ধি প্রায় 1.5 লাখ কোটি টাকা। চলতি অর্থ বছরের 9 মাসে বাজেট বাস্তবায়ন মাত্র 52%। বিএনপি সরকার এমন এক প্রেক্ষাপটে আগামী অর্থ বছরের জন্য বিশাল ব্যয় প্রস্তাব কতটা বাস্তবায়নযোগ্য? প্রশ্ন হচ্ছে, প্রস্তাবিত বাজেট কি অনেক বড়? জিডিপির 20 ভাগ না হলে বাজেট ছোট। এখনো পর্যন্ত আমরা একবার 18-তে গেছিলাম, কিন্তু ওই 14-15-এর মধ্যে থাকে, কাজেই সেই হিসাবে বাজেট বড় না। 9,38,000 কোটি টাকার বাজেটটা সম্পূর্ণভাবে নিজের অর্থে বাস্তবায়ন করতে পারবে, সেই দিন আমি বলবো বাংলাদেশের কল্যাণ রাষ্ট্রের যাত্রা দৃঢ়ভাবে শুরু হয়েছে। বাজেটে ধরা হচ্ছে বিশাল রাজস্ব লক্ষ্য। সব মিলিয়ে রাজস্ব আদায় করতে হবে প্রায় 7 লাখ কোটি টাকা। রাজস্ব বোর্ডকে আনতে হবে সিংহভাগ অর্থ। এই অর্থনীতিবিদ মনে করেন, মাথাপিছু আয়ের হিসাব বিবেচনায় নিলে রাজস্ব আদায় বৃদ্ধি সম্ভব, তবে আয়করের স্ল্যাবে পরিবর্তন প্রয়োজন। $5,000 পার ক্যাপিটা ইনকাম আছে, তো 2.5 কোটির মধ্যে যদি 1 কোটি মানুষের কাছ থেকেও ট্যাক্স নেওয়া যেত, যেটা সম্ভব এবং উচিত, তাহলেও কিন্তু এই বাজেটটা আরও বড় হতো। দলিল মূল্যের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা যায়, এবং যদি এটাকে খুব সতর্কভাবে যদি নজরদারি করা যায়, তাহলে কিন্তু এখানে প্রচণ্ড রেভিনিউ বেড়ে যাবে, কোনো প্রশ্ন নাই। জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্য 6.5%। এই লক্ষ্য অর্জন কি সম্ভব? অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের এখন করণীয় কি? এই বছর বা আগামী বছর বাজেটটা হতে হবে স্টেবিলাইজেশন। এই গ্রোথ রেট 6.5% দিয়েছেন, হওয়ার কোনো প্রশ্নই নাই, হবে না। এই 25-26-এ যদি
4.14% হয়, তাহলে এই 1 বছরে 2.5% বাড়াতে পারবো, এই কেউ বলবে না। উৎপাদন বৃদ্ধিতে সরকারের প্রচেষ্টার কমতি নেই। এই অর্থনীতিবিদ মনে করেন, বিএনপি সরকার বরাবরই ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পদক্ষেপ নেয়। বাজেটে এবারও আছে তার প্রতিফলন। বিএনপি সাধারণত প্রাইভেট সেক্টরের স্বার্থ দেখে, তার মাধ্যমে দেশের স্বার্থ দেখে। কাজে এই বাজেটে বিজনেসের, প্রাইভেট সেক্টরের স্বার্থ বিপুলভাবে দেখা হয়েছে। মানে 8টা-10টা ইয়ে আছে, কীভাবে 7 দিনে লাইসেন্স দিয়ে দিবে, 1 দিনের বেশি লাগবে না, রিপাট্রিয়েশনে ডিসিশন খুব তাড়াতাড়ি দিবে, কোম্পানির রেজিস্ট্রেশন, এইগুলো কিন্তু চমৎকার। অর্থ বছরের শুরুতেই বাজেট বাস্তবায়নে করণীয় ঠিক করতে হবে। দুর্নীতি ও অনিয়ম বন্ধে নিতে হবে কার্যকর পদক্ষেপ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। সংশোধিত বাজেটে তিস্তা মহাপরিকল্পনার জন্য বরাদ্দ করা না হলে লাগাতার ব্লকেট কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। বুধবার রাতে গঙ্গাচড়ার মহিপুরে আয়োজিত মশাল প্রজ্বলন কর্মসূচিতে অংশ নিয়ে পরিষদের নেতারা এই ঘোষণা দিয়েছেন। এর আগে তিস্তা সেতুর উত্তর প্রান্তে সমাবেশ আয়োজন করে সংগঠনটি। পরে মশাল মিছিল নিয়ে সেতুর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যান অংশগ্রহণকারীরা। নেতারা বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে। তাছাড়া সুস্পষ্ট ঘোষণা না এলে রংপুর বিভাগ থেকে খাদ্যশস্য পাঠানো বন্ধ করে দেওয়া হবে। বিভাগব্যাপী ব্লকেট কর্মসূচির মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনা আদায় করবে অববাহিকার মানুষ। দাবি আদায়ে জুলাইয়ের 1 তারিখ থেকে তিস্তার 2 তীরে গণ অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়। দ্রুত একনেকে অনুমোদন, সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা এবং কাজ শুরুর দাবিতে এই কর্মসূচি করতেছি। আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, আমরা সুনির্দিষ্টভাবে বাজেটে বরাদ্দ চাই। ময়মনসিংহে নির্মাণাধীন ভবনে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলার শিকার হলেন এক ব্যাংক কর্মকর্তা। এ সময় স্বামীকে রক্ষার চেষ্টায় হামলাকারীদের সামনে জীবন বাজি রাখেন তার স্ত্রী। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে ঘটনাটি, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। বাড়ি নির্মাণকে কেন্দ্র করে চাঁদাবাজি, হুমকি, হয়রানির অভিযোগ পুরনো। এসব অপরাধের বিরুদ্ধে দৃশ্যমান কোনো অভিযান, দ্রুত বিচার এবং নিরাপত্তা নিশ্চিতের দাবি সাধারণ মানুষের। নির্মাণাধীন ভবনের সামনে একজনকে ঘিরে মারধর শুরু করে একদল লোক। হঠাৎ একজন নারী ছুটে এসে হামলাকারীদের সামনে দাঁড়িয়ে যান। স্বামীকে আড়াল করে গড়ে তোলেন প্রতিরোধ। ধাক্কাধাক্কি আর নিজে এলোপাতাড়ি মারধরের শিকার হলেও হামলা থেকে ব্যাংক কর্মকর্তা স্বামীকে রক্ষার চেষ্টা করেন সাহসী এই নারী। দৃশ্যটি কোনো সিনেমার নয়। সোমবার ময়মনসিংহ নগরীর পলাশপুর এলাকার একজন স্ত্রীর বাস্তব লড়াই এটি। চাঁদাবাজদের দেশীয় অস্ত্রের আঘাত থেকে স্বামীকে বাঁচাতে স্ত্রীর ঢাল হয়ে দাঁড়ানো এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভাইরাল। সারানোর চেষ্টা করছি, পরে তারপরে কিছু করতে পারলাম না, যতটুকু পারছি চেষ্টা করছি, কিন্তু পারলাম না ভালো করে। খুব দুঃখ লাগছে যে আমার সামনে এভাবে মারগুলা খাইলেও কোনো কারণ ছাড়া। সাধারণ মানুষ সারা জীবনের উপার্জিত অর্থ জমিয়ে জীবনের শেষ প্রান্তে একটি বাড়ি নির্মাণের সাহস করে। স্বপ্ন থাকে মৃত্যুর আগে অন্তত সন্তানের মাথার উপর ছাদ রেখে যাওয়ার। সেই স্বপ্ন পূরণের পথে আজ বড় বাধা হয়ে দাঁড়িয়েছে চাঁদাবাজি। হয়তো অনেকে অ্যাটাক হয় না, চাঁদাবাজি করে নিয়ে যায়, 5 লক্ষ টাকা চাই, হয়তো 2-3 লাখ টাকা মিউচুয়াল করে সমান নেগোসিয়েশনে আসে। হ্যাঁ, আমি তো এই লোনের টাকা তো আমি চাঁদাবাজিতে দিতে পারবো না। ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, এই ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে আসামিদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা অলরেডি ওখানে টিম প্রেরণ করেছি। ইন দ্য মিন টাইম মামলা এফআইআর হবে আসামিদের বিরুদ্ধে। চাঁদাবাজদের সাধারণ কৌশল হচ্ছে নগদ অর্থ দাবি করা, নির্দিষ্ট ঠিকাদার বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালামাল কিনতে বাধ্য করা, শ্রমিক সরবরাহের নিয়ন্ত্রণ, কাজ বন্ধের হুমকি ও শারীরিক হামলা। রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে ছবি তুলে তাদের নানান জায়গায় ছবি ব্যবহার করে রাজনৈতিক নেতাদের নাম ভাঙিয়ে তারা কিন্তু চাঁদাবাজি করে। তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই বিষয়টি পাশ কাটিয়ে যান। ভুক্তভোগীরা বলছেন, থানায় অভিযোগের পরও অনেক সময় তাদের নিরাপত্তাহীনতায় থাকতে হয়। আবার মামলা মানেই দীর্ঘ আইনি প্রক্রিয়া, সময় ও অর্থের চাপ।
ভিকটিম যদি আইন আদালতের আশ্রয় নেয় সে কিছুদিন পরে আসামিরা জামিনে বের হয়ে আসে। আসামিদের বিরুদ্ধে কেউ সাক্ষ্য দিতে চায় না, সেই ক্ষেত্রে বাদীকে বাধ্য হয়েই এই আসামিদের সাথে, চাঁদাবাজদের সাথে আপোস করে নিতে হয়। বিশেষজ্ঞরা বলছেন, নির্মাণ খাতে চাঁদাবাজির বিরুদ্ধে দৃশ্যমান অভিযান, দ্রুত বিচার এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত কবে হবে, প্রশ্নটি আজ শুধু ময়মনসিংহের নয়। দেশের মধ্যবিত্তরা তারা তাদের জীবনে একবারই তাদের স্বপ্নের বাড়ি করার সুযোগ পেয়ে থাকেন। সেই বাড়ির প্রতিটি ইটের সাথে গেঁথে থাকে তাদের পরিশ্রম, তাদের আবেগ, তাদের ত্যাগ এবং তাদের পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ বাসস্থানের স্বপ্ন, যা মৌলিক অধিকারের একটি। সেই অধিকার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। নাটোরের লালপুরের জুট মিলে দুর্ধর্ষ ডাকাতির দীর্ঘদিন পার হলেও ধরা পড়েনি জড়িত কেউ। লুণ্ঠিত মালামালও উদ্ধার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। গেল 30 মে রাত 12:30 থেকে ভোর পর্যন্ত মিলটি থেকে প্রায় 1 কোটি টাকার মালামাল লুট করে সংঘবদ্ধ ডাকাত দল। লুণ্ঠিত মালামাল সহ ডাকাতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন মিল কর্তৃপক্ষ, শ্রমিক, কর্মচারীরা। গত 30 মে গভীর রাতে 35 থেকে 40 জনের একটি সশস্ত্র ডাকাত দল শ্রীরামগাড়ি এলাকায় সাজিদ জুট মিলে হানা দেয়। মিলে কর্মরতদের জিম্মি করে হাত পা বেঁধে তাদের মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর 4 ঘন্টা ধরে চলে ডাকাতি। মিলের ট্রান্সফরমার, সাবস্টেশনের মালামাল, বৈদ্যুতিক তার, ব্যাটারি, মোটর সহ কোটি টাকা মূল্যের বিভিন্ন যন্ত্রপাতি ট্রাক বোঝাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সাথে নগদ 2 লাখ টাকাও হাতিয়ে নেয়। জুট মিলটির নৈশ প্রহরী ও শ্রমিকদের বর্ণনা মতে তাদের হাত পা চোখ বেঁধে অত্যাধুনিক অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি করা হয়। ডাকাত আইছিল 30 থেকে 35 জন। তারপরে গেটম্যান ধরছে, বান্ধিছে, বান্ধা পর গেটম্যান একদিন আমার ডাকাত তোলাইছে, রুমে আটকায় বান্ধি থুয়ে। তারপরে আপনার মিলে আমার যা ছিল সব ডাকাতি করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমাদের হুমকি দিয়ে গেছে যে পরবর্তীতে জানে এগুলা অস্ত্র মস্ত্রের কোনো কথা কইস না। পিক আপ ঢুকাইছিল, ওরা বান্ধি চকে চলিয়ে গেছে। পরে আমারে বাইরে আইসি খুলি আমার বার করলো। চাঞ্চল্যকর এই ঘটনার মামলার পর অপরাধীদের ধরতে মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী। তবে এখন পর্যন্ত কাউকেই ধরতে পারেনি তারা। জুট মিলটিতে জড়িয়ে আছে প্রায় 200 জনের কর্মসংস্থান। কর্মরতরা জানান, ডাকাতির পর থেকে সংকটে পড়েছে মিলের উৎপাদন কার্যক্রম। কিছু যন্ত্রাংশ এনে কোনো রকমে মিল সচল রাখা হলেও পুরোদমে উৎপাদন কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না। ফলে মানবতর জীবনযাপন করছেন শ্রমিক কর্মচারীরা। ডাকাতদের আইনের আওতায় আনা সহ দ্রুত মালামাল উদ্ধারের দাবি তাদের। এই প্রতিষ্ঠানটা হচ্ছে লালপুর উপজেলার মধ্যে সবথেকে ভারী প্রতিষ্ঠান। এখানে প্রায় 200 জনের মতো শ্রমিক কাজ করে। এই প্রতিষ্ঠানে ডাকাতি হওয়ার পর থেকে মিলটি প্রায় বন্ধুর মতো হয়ে আছে। অনেক দিন হয়ে গেলে এই প্রতিষ্ঠানের মালামাল ডাকাতি হয়েছে, এখন পর্যন্ত প্রশাসনরা কোনো উদ্যোগ নেয়নি। আজ কদিন ধরে মেল ঠিক মতন চলে না আমাদের মেল। ডাকাতরা যা ছিল মেলের পাসপোর্ট সব নিয়ে গেছে। লুট হওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মিল কর্তৃপক্ষ। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মিলটিতে সিসি ক্যামেরার সংযোগ ও চারদিকে শক্ত নিরাপত্তা বেষ্টনী নেই, তাই সহজেই হানা দিতে পেরেছে ডাকাত দল। মামলার পর থেকে অভিযুক্তদের আইনের আওতায় আনা ও মালামাল উদ্ধারে তৎপরতা শুরু করেছে পুলিশ। এখন পর্যন্ত মালামাল উদ্ধার হলো না, ডাকাত সদস্য ধরা পড়লো না। আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব যে বিষয়টাকে খুবই গুরুত্ব সহকারে ডাকাতদেরকে আইনের আওতায় আনুক, আর লুটকিত মালগুলো উদ্ধার করুক। নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা নয়, চারদিকটাই খোলা। সিসি ক্যামেরাও নাই, সবকিছুই অন্যরকম খোলামেলা একটা পরিবেশে উনি একটা মিল পরিচালনা করেন। ওখানে একটা চক্র ডাকাতি করেছে, আমাদের কাজ চলছে। যেহেতু তদন্তাধীন আছে বিষয়টা এবং আমাদের অভিযান অব্যাহত আছে, আমাদের কাছে এর মধ্যে অনেক তথ্য আমরা পেয়েছি। 2020 সালে 10 বিঘা জমির উপর জুট মিলটি স্থাপন করা হয়। এখানে পাট থেকে সুতা এবং সুতা থেকে পাটের বস্তা প্রস্তুত করা হয়, যা সরকারি খাদ্য অধিদপ্তরে সরবরাহ করা সহ রপ্তানি হয় নেপাল, ভারত, সুদান ও আলজেরিয়ায়। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। গৃহকর্মী হিসেবে সৌদি আরবে চাকরি করতে যাওয়া নারীদের ভালো প্রতিষ্ঠানে কাজের নামে জড়ানো হচ্ছে পতিতাবৃত্তিতে। সক্রিয় দালাল চক্র আর তাদের প্রতিষ্ঠানের সাংকেতিক নাম টিস্যু কোম্পানি। কথিত এই কোম্পানির ফাঁদে পড়ে নির্যাতনের শিকার অনেকেই দেশে ফিরেছেন। 7 বছরে যে সংখ্যা প্রায় 80,000। একই সাথে ফিরেছেন পুরুষ কর্মীরাও। এসব ঘটনার প্রভাব পড়ছে জনশক্তি রফতানি বাজারে। বিশ্লেষকদের মতে রেমিটেন্সে সমৃদ্ধ দেশের জন্য এটি অশনি সংকেত। আহমেদ রেজার প্রতিবেদন।
ভাগ্য বদলের আশায় গৃহকর্মী হিসেবে 2025 সালে সৌদি আরবে যান এই নারী। পরিচয় গোপনের স্বার্থে ধরে নিলাম তার নাম শিউলি। সৌদিতে যাবার পর নির্যাতন থেকে বাঁচতে অন্য চাকরি খোঁজেন তিনি। দালালের খপ্পরে পড়ে সৌদিতেই টিস্যু কোম্পানিতে চাকরি নেয়ার নামে তাকে ঠেলে দেয়া হয় পতিতাবৃত্তিতে। টিস্যু কোম্পানিতে জব করতে আসছো? আমি বলছি যে দেশের টিস্যু কোম্পানি আছে। তখন সে আমাকে সব খুললা বলে যে এখানে এই ধরনের কাজ আছে। তারা আমাকে আটকায় দিচ্ছে রুমে, আটকায় অনেক মারধর করছে। লাস্টে বাধ্যতামূলক আমার ওই কাজ করা লাগছে। খাবার দেয় না, কিছু দেয় না, সারাদিনই একটা রুটি দেয়, আর কোনো খাবার দেয় না। সারাদিন কাজ করে, রাইতেও কাজ করে। কয়েকটি স্থানে ধর্ষণ ও যৌন নির্যাতনে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। 5 মাস জেল খেটে দেশে ফিরে জন্ম দেন তার সেই সন্তানের। করোনায় স্বামী মারা যাওয়ায় সংসার সামলাতেই সৌদিতে গিয়েছিলেন শিউলি। আটকায় দিতে পারার পরে আমি কি করব, অনেক চিল্লাইছি। চারপাশে মরুভূমি, কোনো বাড়ি নেই। ওইখানে হাজার চিল্লাইলেও কোনো লাভ নেই। ওরা মনে করেন রাব ইউজ করলো, লোকজনও আনলো, এরকম। পরে এক পর্যায়ে আমি একটু অসুস্থ হয়ে যাই। পরে আমাকে থানায় নিয়ে গেল, এক রাত থানায় রইলাম। পরের দিন থানার লোকও ভালো না, একদম ভালো না, পুলিশরাও ভালো না ওই দেশে। পরে আমি জানতে পারি যে আমার বাচ্চা পেটে। আমাকে কারেন্টেও শর্ট দিল, মানে অনেক টর্চার করে ওইখানে। খানা দানা তো দেয়ই না, সব সময় চাবুক দিয়ে মারে, কোনো খাবার নাই, কোনো কিছু নাই। বেশি কিছু করলেও আবার ইঞ্জেকশন দিয়ে বেশ করে থাকে। এমন যৌন নির্যাতনের শিকার হয়ে 2025 সালে শুধু মধ্যপ্রাচ্য থেকেই ফিরেছেন প্রায় 2000 নারী। আর এই সময়ে 80 দেশ থেকে দেশে ফেরা পুরুষের সংখ্যা প্রায় 74,000, যাদের বেশিরভাগই গিয়েছিলেন অবৈধ পন্থায়। কেউ কেউ জড়িয়েছিলেন নানা অপরাধে। এসব কারণে তাদের ফেরত পাঠানো হয়। 2026 সালের এপ্রিল পর্যন্ত এই সংখ্যা প্রায় 24,000, যার মধ্যে পুরুষই 23,000-এর বেশি। বেসরকারি সংস্থা ব্রাক বলছে গত 7 বছরে অন্তত 70,000 নারী ফিরেছেন দেশে, যাদের বেশিরভাগই নিপীড়নের শিকার। 7 বছরে এসেছে 800 নারীর মরদেহ। রাষ্ট্রের প্রতি অনুরোধ, আমরা যেন প্রোটেকশনটা নিশ্চিত করি, তার সুরক্ষাটা নিশ্চিত করি। অন্তত পক্ষে সে নিপীড়ন নিয়ে, নির্যাতন নিয়ে ফেরার পর যেন তাকে বিচারের আওতায় আনতে পারি। আমি মনে করি বাংলাদেশ থেকে কোনো নারী কর্মীকে পাঠানোর আগে তাকে বাছাই করে প্রশিক্ষণ করার দায়িত্ব বাংলাদেশের। প্রতিটা নারীকে ফেরত পাঠানোর আগে আমাদের সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের উচিত সৌদি কর্তৃপক্ষকে অবহিত করা, যেন প্রতিটা ঘটনা তদন্ত হয়। বিরাট সংখ্যার এই জনশক্তির অসহায়ত্ব দূর করতে কি করছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়? প্রশ্ন ছিল প্রতিমন্ত্রীর কাছে। আমরা আইনগত প্রতিকারও নিতে পারি যদি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি আমাদের নারী কিংবা পুরুষ শ্রমিকদের সাথে এরকম অমানবিক কাজ করে বা এটা নির্যাতন করে। এটা সৌদি, ওমান সহ বেশ কিছু দেশে এখন কিন্তু লিগ্যাল ফার্মের সাথে আমাদের কাজ করার একটা সুযোগ তৈরি হয়েছে এমইউর ফলে। সো এখন এই সংখ্যাটা কমে এসেছে প্রকৃত অর্থে। শেষ 4 দিনে কম্বোডিয়ার সাইবার স্ক্যাম থেকে উদ্ধার হয়ে প্রায় 250-এরও বেশি ফিরেছেন বাংলাদেশে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। রাশিয়ার কাছ থেকে 20টি MI-171 হেলিকপ্টার কিনতে যাচ্ছে ইরান, যা ব্যবহৃত হবে ত্রাণ ও রসদ সরবরাহের কাজে। বুধবার মস্কোতে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করে ইরানের রেড ক্রিসেন্ট ও রুশ প্রতিনিধি দল। চুক্তি অনুযায়ী আগামী বছরের মার্চ মাসের মধ্যেই চালানের প্রথম 4টি হেলিকপ্টার পাবে তেহরান। আলোচিত এই হেলিকপ্টারগুলোতে রয়েছে উন্নত নাইট ভিশন প্রযুক্তি, যা দিয়ে খুব সহজেই রাতেও পরিচালনা করা যাবে অভিযান। অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি আকাশযানগুলোতে যুক্ত করা হবে অগ্নি নির্বাপন সরঞ্জামও। মাংস বিক্রির উদ্দেশ্যে আটকে রাখা প্রায় 500 বিড়াল উদ্ধার করল ভিয়েতনামের পুলিশ। হোচিমিন সিটিতে চালানো হয় অভিযান। চুরির পর আটকে রাখা হতো এই পোষা প্রাণীগুলোকে। এই ঘটনায় 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমন নিষ্ঠুর বাণিজ্যের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান প্রাণী কল্যাণ সংগঠনগুলোর। হঠাৎ উধাও পোষা বিড়াল। ভিয়েতনামে একের পর এক জমা পড়ছিল অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে কর্মকর্তাদের চক্ষু চড়ক গাছ। একটি নয়, দুটি নয়, শত শত বিড়ালকে চুরি করা হয়েছে কেবল মাংস বিক্রির উদ্দেশ্যে। পুলিশের ফাঁদে ধরা পড়েছে সেই চক্র। অভিযানে আটক করা হয় 9 জনকে। উদ্ধার করা হয় পোষা ও বেয়ারিশ 400-র বেশি বিড়াল। এর মধ্যে 40টির বেশি ফিরে পেয়েছে তাদের মালিকের ঠিকানা, তবে মারা গেছে অনেক প্রাণী। পুলিশের তথ্য মতে 45টি খাঁচায় প্রায় 400 জীবিত বিড়াল পাওয়া যায়। এছাড়া বরফ ভর্তি বাক্সে উদ্ধার করা হয় প্রায় 80টি মৃত বিড়াল। অন্য একটি স্থান থেকে উদ্ধার করা হয় জীবিত আরও 21টি।
অধিকার কর্মীরা বলছেন এই ঘটনা ভিয়েতনামে বিড়ালের মাংস বাণিজ্যের ভয়াবহ বাস্তবতাকে সামনে এনেছে। তাদের দাবি, প্রতি বছর লাখো কুকুর ও বিড়াল চুরি করে জবাই করা হয় খাবার হিসেবে বিক্রির জন্য। ভিয়েতনামে কুকুর বিড়ালের মাংস খাওয়া বৈধ, তবে বিক্রেতাদের এজন্য অনুমতিপত্র থাকতে হয়, যেখানে প্রাণীগুলো কোথা থেকে আনা হয়েছে তা উল্লেখ থাকে। তবে এই ঘটনার পর প্রাণী কল্যাণ সংস্থাগুলোর চাপ বাড়ছে। কয়েকটি শহর এই প্রথা বন্ধে আন্তর্জাতিক সংগঠনগুলোর সাথে কাজ শুরু করেছে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।